কপ্টারে তল্লাশি বিতর্কের জের নতুন করে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। সব হেলিপ্যাডে তল্লাশির ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশে নতুন করে বিজ্ঞপ্তি প্রশাসনের। বেহালা ফ্লাইং ক্লাবের ঘটনা উল্লেখ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। কপ্টারে তল্লাশি বিতর্কের জের যে কারণেই নতুন করে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। সব হেলিপ্যাডে তল্লাশির ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক রাহুলের পর এবার নিশীথ। দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয় তল্লাশি। দেশ জুড়ে ইতিমধ্যেই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। বাংলায় টাকা উদ্ধার তুলনায় অনেক কম, কিন্তু এই বাংলাতেই কি প্রচারের পর ভোটে টাকার খেলা? অভিষেকের দাবি ঘিরে জোরালো হয়েছে এই প্রশ্ন। আরে বাবা যেই থাকুক না কেন আপনারা কিছু রেখে দিতে পারেন তো গাড়িতে। না না ম্যাজিস্ট্রেট বেনিফিট আপনারা গাইডলাইন নিয়ে আসেন। স্যার একটা গাড়ি গাড়ি আমাদের চেক করতে হবে। গাইডলাইন নিয়ে আসেন লাইসেন্স স্যার। আপনি চেক করতে পারেন, পুলিশ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর কপ্টারের পর এবার নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি। মঙ্গলবার দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে তল্লাশি চালায় পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশ, এসডিপিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোচবিহারের বিজেপি প্রার্থীর কনভয়ে তল্লাশি চালানো হয়। একে হাতিয়ার করতে দেরি করেনি বিজেপি। তাদের দাবি, কমিশন নিরপেক্ষভাবেই কাজ করছে, তাই শাসক বিরোধী সব দলের নেতাদেরই তল্লাশির মুখে পড়তে হচ্ছে। এটা তো নির্বাচনের একটা পার্ট। নির্বাচন কমিশন দেখছেন নির্বাচনের মধ্যে স্বচ্ছতা আনতে, কালো টাকার ব্যবহার রোধ করতে, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে, ভোটারদের যারা কেউ প্রভাবিত না করতে পারে। নির্বাচন কমিশনের অধিকার আছে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মী প্রার্থী যারা আছেন তাদের গাড়ি দেখা। বিজেপি যেহেতু এখানে দুর্বল, তাই ওদের কিছু শাখা সংগঠনকে নামিয়েছে। কোথাও আরএসএস নেমেছে, কোথাও সিবিআই নেমেছে, কোথাও এনআইএ নেমেছে, কোথাও নির্বাচন কমিশনকে নামিয়েছে। অভিষেকের কপ্টারে সেন্ট্রাল এজেন্সি রেড করছে, কিছু পাওয়া যাচ্ছে না। এই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছে, সেই জন্য নিশীথকে বলা হয়েছিল যে আপনি আজকে গাড়িতে এমন কিছু রাখবেন না, আমরা ওটা লোক দেখানো একটা নাটক করব। ভোটের মুখে কালো টাকা এবং টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা রুখতে কড়া কমিশন। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। উদ্ধার হয়েছে বিপুল নগদ, মদ, মাদক, সোনার উপর গয়না। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 1 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত দেশে টাকা, মদ, মাদক, গয়না এবং উপহার মিলিয়ে 4,658 কোটি 16 লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয়েছে। তালিকার শীর্ষে রাজস্থান, উদ্ধার হয়েছে 778 কোটি, গুজরাতে 605 কোটি, তামিলনাড়ুতে 460 কোটি। এই তালিকায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। বাংলা থেকে উদ্ধার হয়েছে 219 কোটি। বাংলায় কালো টাকা উদ্ধার তুলনায় অনেক কম, কিন্তু এই বাংলার ভোটে কি টাকারই খেলা? অভিষেকের দাবি ঘিরে নানা মহলে উঠছে এই প্রশ্ন। আগামীকাল প্রচারের শেষ দিন, তারপর বিজেপি অনেক জায়গায় যাবে, টাকা বিলি করবে। 1000 দিতে এলে বলবেন 5000 চাই। আপনার সাথে 2 নম্বরই করেছে তো 5 বছর, আপনি একদিন করবেন। সেকরা ঠুকঠাক কামারের এক ঘা। বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। তৃণমূলকে গ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে। তৃণমূল মনে করেছে মানুষকে পণ্য। তৃণমূল মনে করে যে টাকা দিয়ে প্রত্যেকের সত্তাকে, প্রত্যেকের বিবেককে, প্রত্যেকের আত্মমর্যাদাকে, প্রত্যেকের ভোটাধিকারকে, প্রত্যেকের রাজনৈতিক মতামতকে কিনে নেওয়া যায়। উত্তরবঙ্গে বলছেন তো খাতা খুলতে পারবেন না। কমিশনের দেওয়া তথ্য বলছে 2019 সালের থেকে এবার লোকসভা ভোটের আগে অনেক বেশি কালো টাকা উদ্ধার হয়েছে। নিউজ 18 বাংলা। আজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ, আর অবশ্যই সেই ইস্তেহারে একাধিক বিষয় ইস্যু করা হবে। 100 দিন থেকে আবাস, ইস্তেহারে অস্ত্র হতে পারে বঞ্চনা, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পকে প্রাধান্য দেওয়া হতে পারে। আজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ, সেখানে একাধিক বিষয় ইস্যু করা হবে। 100 দিন থেকে শুরু করে আবাস যোজনা ইস্তেহারেও অস্ত্র হতে পারে বঞ্চনা, এবং তারই পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার, সেই প্রকল্পকে প্রাধান্য দেওয়া হবে। ঠিক কোন কোন বিষয় সেখানে থাকতে পারে? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির বলতে পারবে। আবির, আজকের এই ইস্তেহারে মূলত কোন কোন ইস্যুগুলো মাথায় রাখা হচ্ছে, কোন কোন ইস্যুগুলো প্রাধান্য পেতে পারে? তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে ইস্তেহার তৈরি করার জন্য একটি কমিটি তৈরি করেছিল, যে কমিটিতে
কবির মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুখেন্দু শেখর রায়, ডেরেক ওব্রায়ান, বীরবা হাঁসদা, এই সমস্ত নেতা নেত্রী যারা ছিলেন, গোটা রাজ্যের প্রেক্ষিতে তারা যে সামাজিক প্রকল্পগুলো গ্রহণ করেছিল তার যেমন বিভিন্ন বর্ণনা এবং সেগুলোর বিস্তার কিভাবে করতে পারা যাবে তার উল্লেখ থাকতে চলেছে। বিশেষ করে যে কতগুলির ক্ষেত্রে জোর দিচ্ছেন তার মধ্যে তারা থাকবেন হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনার যে ইস্যু এবং সেই বঞ্চনার ইস্যু মোকাবিলা করে রাজ্য সরকার কিভাবে কাজ করছে সেই সংক্রান্ত বার্তা। দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার চালু করার পর সেই ধাঁচে একাধিক রাজ্যে দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হয়েছে। জাতীয় স্তরে লক্ষ্মীর ভান্ডারের সমৃদ্ধি বা কিভাবে সেই প্রকল্প কাজ করেছে সেটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারা যায় সেই সংক্রান্ত বার্তাও এর মধ্যে থাকবে। এছাড়া আছে কৃষকদের জন্য বিশেষ বার্তা, এসসি এসটি এবং ওবিসি মানুষদের জন্য সংরক্ষিত প্রতিটি আসন পূর্ণ করার প্রতি জোর এবং 100 দিনের কাজে এখন একজন ব্যক্তি যে কটা দিন কাজ করার সুযোগ পান সেই দিন বৃদ্ধির প্রসঙ্গের কথাও ইস্তেহারে থাকতে চলেছে এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে মহিলাদের জন্য বিভিন্ন বিষয় উল্লেখ করা থাকবে। তবে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল এই রাজ্যের দুটো দিকে বিশেষ নজর তৃণমূল কংগ্রেস ইস্তেহারের ক্ষেত্রে দেবে। বাংলা, হিন্দি, ইংরাজি, উর্দু, অলচিকি এবং নেপালি এই 6টি ভাষাতে ইস্তেহার প্রকাশ করা হবে। বিকেল 3টের সময় সেই ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বেশ, ধন্যবাদ আবির। লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পকে প্রাধান্য দেয়া হবে আজকের ইস্তেহারে। 100 দিন থেকে শুরু করে আবাস ইস্যু এবং অস্ত্র হতে পারে বঞ্চনা। 24-এর ইস্তেহারে এই বঞ্চনার অভিযোগেই শান দিতে চলেছে তৃণমূল। বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বঞ্চনার অভিযোগকে 23-এর পঞ্চায়েত ভোটে হাতিয়ার করে সাফল্য পায় তৃণমূল। 24-এর লোকসভা ভোটেও এই বঞ্চনা ইস্যুতেই তারা প্রতিদিন সুর চড়াচ্ছে। आपको जो क्वेरी था सब रिप्लाई हमने दिया, उसका बाद भी आप रुपया नहीं दिया है तो हम आपको रुपया नहीं चाहते। आप भी हमारा रुपया मत लो। आप क्यों बंगाल से रुपया ले जाता है? पहले हम लोगों ने सोचा था कि जीएसटी करने से स्टेट का लाभ होगा। अभी देखो 5 साल में 6,80,000 करोड़ रुपया लेके गया और हमारा अभी बाकी है वो हमको दिया नहीं। कैसे हम सरकार चलाएंगे? কেন্দ্রের বিরুদ্ধে এই বঞ্চনার অভিযোগকে ইস্তেহারেও বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। সূত্রের খবর, 100 দিনের কাজ এবং আবাসের টাকা বন্ধ করিয়ে দিয়ে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে মোদী সরকার। এই মর্মেই ইস্তেহারে বঞ্চনার অভিযোগে শান দেবে তৃণমূল। ওপেন বলেছে ওরা 100 দিনের টাকা দেবে না, আবাস যোজনার টাকা দেবে না, বাংলা কারো কাছে ভিক্ষে চায় না। নতুন আমরা একটা স্কিম চালু করেছি কর্মশ্রী, 50 দিন তো পাবেনই, দরকার হলে 60 দিনও পাবেন। দিল্লির দিকে তাকিয়ে থাকতে হবে না। এবারের নির্বাচনেও তৃণমূলের তুরুপের তাস লক্ষ্মীর ভান্ডার, তাই ইস্তেহারেও গুরুত্ব পেতে চলেছে লক্ষ্মীর ভান্ডার। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি করিনি? ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে। যাদেরটা 500 টাকা বেড়ে 1,000 হয়েছে আর যাদেরটা 1,000 বেড়ে 1200 হয়েছে। তৃণমূল সূত্রে দাবি, এবারের ইস্তেহার শুধুমাত্র বাংলা কেন্দ্রিক হবে না। বিরোধীরা কেন্দ্রে সরকার করলে বিভিন্ন জাতীয় ইস্যুতে তৃণমূলের নীতি এবং কর্মসূচি কি হবে তারও উল্লেখ থাকবে ইস্তেহারে। সারা দেশ চালাবো আমরাই, বাংলাই পথ দেখাবে। অল ইন্ডিয়াটা অল ইন্ডিয়ায় বুঝে নেব, আমরাই সমস্ত রকম সরকার করতে সাহায্য করব। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার ধরে অভিযোগ শুনিয়েছে তৃণমূল কংগ্রেস। ইস্তেহারের ক্ষেত্রে তারা অবশ্য রাখছে 100 দিনের কাজের জন্য যারা জড়িত তাদেরকে যে পরিমাণ কাজ দেওয়া হয় সেই দিনের সংখ্যা বৃদ্ধি করতে হবে। অন্যদিকে গোটা রাজ্য জুড়ে যেভাবে লক্ষ্মীর ভান্ডারকে মডেল করে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলেছে, সেই লক্ষ্মীর ভান্ডারের জাতীয় স্তরেও কি ব্যাপ্তি ঘটতে পারে, অর্থাৎ মহিলাদেরকে স্বনির্ভরতার বিষয়েও তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে উঠে আসতে পারে, এমনটাই সূত্রের খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়ের আমন্ত্রণ সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে নিজেকে জুড়ে প্রচার চাইছেন সুকান্তকে কটাক্ষ কুণাল ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি যত আসবে উত্তরবঙ্গে তৃণমূলের ভোট তত কমবে। এরা উত্তরবঙ্গ থেকে এমসকে সরিয়েছে। আসুন না, আসুন, ওনাকে আমন্ত্রণ থাকলে আমার বাড়িতে আসুন, চা খাওয়াবো। সৌজন্য দেখাতে গেলে মুখ্যমন্ত্রী সম্পর্কে তার দলের নেতারা তারা যখন অসৌজন্যমূলক কথা বলেন, বাংলার ঘরের মেয়ে
বাংলার মুখ্যমন্ত্রী সেগুলো ভেবে বলা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে এই ধরনের স্টেটমেন্ট একটু জুড়লে নিজের একটু প্রচার হয়। লেজুড় হতে চায়, লেজুড় হতে চায়। আবারও রাজ্য সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ। বাংলা চালাচ্ছে কোর্ট। রাজ্য সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ। বাংলায় সরকার রাজ্য না, কোর্ট চালায়। রামনবমী নিয়ে কোর্টের যে সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের শোভাযাত্রা, সেই নিয়ে মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনে নিন। পশ্চিমবাংলার সরকার রাজ্য চালায় না, কোর্ট চালায়। তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের সিদ্ধান্তে হচ্ছে, এখানে সভা সমিতি হবে কিনা, এখানে শোভাযাত্রা হবে কিনা, পুজো পাঠ হবে কিনা, ছুটি কবে হবে, এসবই, এমনকি যে দুর্নীতি হচ্ছে সেটাও তদন্ত কোর্ট করছে। বাংলা যারা বলছে, বাংলাদেশের স্লোগান দিচ্ছে বা সব কিছু, এই সুপ্রিম কোর্ট মানব না, কি বলে আদালত মানব না, লোকসভা মানব না, নির্বাচন কমিশনকে মানব না, সেন্ট্রাল গভর্নমেন্টকে মানব না, সেন্ট্রাল ফোর্সকে মানব না, এজেন্সিকে মানব না, এই মানসিকতার কারণে এটা হচ্ছে। মানে যেটা ভারতের বাইরে একটা দেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আবারও রাজ্য সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে বাংলায় সরকার রাজ্য না, কোর্ট চালায়, আর সেই কোর্টের সিদ্ধান্তেই পশ্চিমবঙ্গে সভা হয়, শোভাযাত্রা হয়। কি বলবেন? না, কোর্ট যদি নির্দেশ দেয় তাতে অসুবিধাটা কি আছে? কোর্টের নির্দেশ যদি টাইম টু টাইম আসে দিলীপ ঘোষের, তাতে সমস্যা কি? রাজ্য সরকার রাজ্য চালাচ্ছে, বারবার কোর্টের দ্বারস্থ হচ্ছেন বিজেপি তো হাইকোর্টের কাছে সব থেকে বেশি গেছে। সুতরাং কোর্টের নির্দেশ যদি মধ্যে আসে, এবং আমাদের গণতন্ত্রের তো একটা স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি, এটা কেউ অস্বীকার করতে পারবে? দিলীপ ঘোষ করতে পারবেন? আইন ব্যবস্থা আছে, অন্যদিকে লেজিসলেটর আছে, মানে আইন যারা তৈরি করে, সরকার আছে, এবং সমস্তটা মিলেই চলে আমাদের শাসন ব্যবস্থা। কিন্তু দিল্লিতে কি হয়? দিল্লিতে সুপ্রিম কোর্ট যখন বলছে যে ইলেকটোরাল বন্ড অবৈধ, অসাংবিধানিক, তখন মোদির গায়ে ফোসকা পড়ছে কেন? এটার উত্তর তো দিতে হবে দিলীপ ঘোষকে। কোর্টের ব্যাপারে সব থেকে বেশি হস্তক্ষেপ কে করে? কোর্টকে, সেটা করে বিজেপি। তারা চায় ভারতবর্ষে যেন কোর্ট না থাকে। আমি দিলীপ ঘোষকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যমে। আরএসএস এর সমন্বয় বৈঠকে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। সেখানে আরএসএস এর প্রবক্তা বলেছিলেন, আমাদের দেশে কোর্টের কোনো প্রয়োজন নেই, জুডিশিয়ারির প্রয়োজন নেই। রামরাজ্য আমরা করব, যেখানে রাম যেরকম শাসনকর্তা ছিলেন আর বিচারকর্তাও ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী হবেন শাসনকর্তা এবং বিচারকর্তা। শাসন এবং বিচার একইভাবে একই লোকের হাতে থাকবে, আলাদা করে জুডিশিয়ারির দরকার নেই। এটা হচ্ছে আরএসএস এর যিনি মুখপাত্র ছিলেন তার অভিমত, আরএসএস এর অভিমত। দিলীপ ঘোষ শুনে মাথা নেড়েছিলেন। তাহলে সেই ভারতবর্ষ চাইছেন তো, একনায়কতন্ত্রের ভারতবর্ষ? এই প্রশ্নটা আপনার মাধ্যমে আমি দিলীপ ঘোষকে করে রাখলাম। বেশ, ধন্যবাদ আপনাকে। ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদ্মের প্রার্থী অভিজিৎ দাস, দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং সংঘ সেবক। হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় নেতার উপরই ভরসা রাখল পদ্ম শিবির। 19 এপ্রিল ভোট শুরু। 16 এপ্রিল 42তম প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস। রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচিত কেন্দ্র ডায়মন্ড হারবার। এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘাসফুলের এই হেভিওয়েটের বিরুদ্ধে পদ্মের হয়ে কে লড়বেন, এটাই ছিল কোটি টাকার প্রশ্ন। অনেকের নাম শোনা গিয়েছে, সেই নিয়ে অনেক সময় গিয়েছে, অনেক জল গড়িয়েছে। শেষমেশ ডায়মন্ড হারবারের ভূমিপুত্রের উপরেই ভরসা রাখল বিজেপি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের আমতলার বাসিন্দা অভিজিৎ দাস, বিজেপি রাজ্য কমিটির সদস্য, বিজেপি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি, দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং সংঘ পরিবারের ঘনিষ্ঠ, রেলের পিএসসি কমিটির প্রাক্তন সদস্য।
2009 এবং 2014 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন, দুবারই হেরে যান। এবার আবার তিনি বিজেপির টিকিটে লড়বেন ঘরের মাঠে। কেউ জিতলে তো কেউ হারবেই, শুধু আমি কেন, যারা বাকি প্রার্থী একজন জিতলে বাকিরা তো হারবে। 2014 এখানে বিজেপির প্রভাবটা কম ছিল। সাউথ চব্বিশ পরগনায় 4টে সিট ছিল, যাদবপুর, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার। তা সে সময় যাদবপুর এবং জয়নগরের থেকে আমি ডবল ভোট পেয়েছিলাম এবং মথুরাপুরের থেকে 3.5 গুণ ভোট বেশি পেয়েছিলাম। অভিষেক ব্যানার্জি যবে থেকে এখানে প্রার্থী হয় তবে থেকে এখানে ডেমোক্রেটিক সিস্টেম বলে কিছু নেই, কোনো ভোটই করতে দেয় না। সে পঞ্চায়েত ভোট বা বিধানসভার ভোট বা মিউনিসিপ্যাল ইলেকশন বা পার্লামেন্ট ইলেকশন। বিজেপি প্রথম পর্বের তালিকা ঘোষণা করে 2রা মার্চ। এ রাজ্যে 42তম প্রার্থীর নাম ঘোষণা হলো 16ই এপ্রিল। বিজেপি সূত্রে খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী নিয়ে দলের ভিতরেই মতভেদ ছিল। একাধিক নেতার নাম উঠে আসে। সংঘ পরিবার প্রথম থেকেই চেয়েছিল স্থানীয় নেতাকে প্রার্থী করতে, কিন্তু বিজেপির একাংশের মত ছিল অভিষেকের বিরুদ্ধে হেভিওয়েট কাউকে দাঁড় করাতে হবে। শেষমেশ ডায়মন্ড হারবারে তৃণমূলের অভিষেকের বিরুদ্ধে বিজেপির অভিজিৎ দাস যে হয়েছে গত আগের ইলেকশনে সেই ক্যান্ডিডেট ছিল, আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল, লড়াকু ছেলে, ভূমিপুত্র, লড়াই করবে। দুনিয়ার সবচেয়ে বড় পার্টির একজন প্রার্থী হচ্ছেন অভিজিৎ দাস। তিনি নিজের বাড়িতে দাঁড়িয়ে, নিজের মাঠে দাঁড়িয়ে, নিজের এলাকায় দাঁড়িয়ে তিনি ওখানে গ্রাম গ্রাম জানেন, ওখানে বিজেপির সংগঠনকে দাঁড় করিয়েছেন, পুরো কর্মীরা তার বিরুদ্ধে লড়াই করবেন। কেউ দাঁড়াতে রাজি হচ্ছে না, মানে মাঠে গিয়ে খেলবো না, গ্যালারিতে বসে গরম গরম কথা বলবো। তো আজকে যাই হোক, কে বা আগে প্রাণ দেবে বলিদান করে ডায়মন্ড হারবার কেউ একটা নাম ঘোষণা হয়েছে, সে তো তার ভবিষ্যৎ বা ভাগ্য নির্ধারিত হয়েই আছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতাটা এখানে সময়ের অপেক্ষা। আমি সেই প্রার্থীকে নমস্কার জানাই এবং এত বড় স্যাক্রিফাইস করতে যে তিনি রাজি হলেন ফাইনালি, তার জন্য তাকে অভিনন্দন জানাই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনাম বিজেপি রাজ্য কমিটির সদস্য ডায়মন্ড হারবারে অভিষেক বনাম অভিজিৎ। 10 বছর পর আরও একবার। নিউজ 18 বাংলা।